বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এবং আমার ডানে রয়েছেন প্রাক্তন সেনা কর্মকর্তা এবং রাজনৈতিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ জিল্লুর রহমান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। অনেক মানুষ বলে, সাধারণ মানুষই অনেক সময় বলে যে ছিলাম আমরা অটোক্রেসির মধ্যে আছি, এখন মবক্রেসিতে, ডেমোক্রেসিটা কবে? আমি আপনাদের দুজনকে এই প্রশ্নটা করতে চাই। অটোক্রেসিতে ছিলাম, মবক্রেসির মধ্যে পড়েছি, ডেমোক্রেসিটা কবে? মিস্টার কামরুজ্জামান রতন। লম্বা যাত্রাপথ, তো যাত্রাপথে আমরা হোঁচট খাবো, হোঁচট খেতে খেতেই আমরা শিখব। তবে যে মবক্রেসির কথাটা বললেন, অ্যাকচুয়ালি যাদের বিরুদ্ধে এই জিনিসটা হচ্ছে, মবটা যাদের উপর হচ্ছে, তাদের বিরুদ্ধে যে পুঞ্জীবিত ক্ষোভটা কেন, কী কারণে, কবে থেকে, এগুলো যদি একটু বিশ্লেষণ করি আইনগতভাবে বা নৈতিকভাবে, এটাকে আমরা এই মবক্রেসি বলেন, মব, আমি জাস্টিস বলবো না, মব ভায়োলেন্স বলতে যে শব্দটা, এটা একটা মানুষের প্রতি, কখনো প্রশাসনিক, সংবাদপত্র, মানে এমন কোনো সেক্টর নেই ফেসিস্ট সরকারকে, এই ফাসিস্ট গভর্নমেন্টকে টিকিয়ে রাখতে 17 বছর বিভিন্ন জায়গাতেই এই কাঠামোগতভাবেই ওরা তৈরি হয়েছিল। তো এখন আমরা দীর্ঘদিন তো তাদের বিরুদ্ধে আমরা নিষ্পেষিত হয়েছি এবং তারা আমাদেরকে এমনভাবে মেলাইন করেছে, কখনো আমাদেরকে বাড়িঘরে থাকতে দেয়নি, মামলা দিয়ে আমাদেরকে এলাকা ছাড়া করেছে, ভোট থেকে বঞ্চিত করেছে, মানে কোথাও আমরা ন্যায় বিচার যে শব্দটা, এটা আমরা পাইনি। সর্বোপরি আমাদেরকে ভোট না দেওয়ার যে যন্ত্রণা, এটাও তারা উপহাসের পাত্র হিসেবে আমাদেরকে মনে করেছে যে আমরা কিছুই করতে পারবো না। আচ্ছা বলেন, আমি একটা ব্যক্তি, নাগরিক, আমি একটা ভোটটা দিতে যাব যদি উপযুক্ত পরিবেশটা আমি দেখি। সেইখানে নির্বাচনের প্রক্রিয়ায় যখন শুরু হয়, আমি একটা এলাকার, মুন্সিগঞ্জ এলাকায় আমার বাড়ি, তা আমি দেখেছি আমার যারা নেতাকর্মী, থানাতে একটা লিস্ট ছিল, ওই লিস্ট কারা, যারা ইফেক্টিভলি বিভিন্ন ভোট কেন্দ্রে তারা দাঁড়াবে, আমাদের পক্ষে দাঁড়াবে, সত্য এবং ন্যায়ের পক্ষে একটু দাঁড়াবে। 3 মাস আগে থেকেই কোথাও একটা ন্যাড়াগর পুড়িয়ে বা একটা কোথাও একটা মানে স্থাপনা পুড়িয়ে, ওই যে মামলাগুলো যাদের নামে দিবে, যারা এলাকায় প্রতিরোধ তৈরি করবে, এটাতে হলো শুরু। এই মামলাটাকে আবার 2 ভাগ করবে। আমরা আগাম জামিন নিতে যাব, আগাম জামিন নেওয়ার পরে আবার যখন লোয়ার কোর্টে যাব, ওইখানে আবার আগের থেকে বলা থাকে ওই নির্দিষ্ট নির্বাচন সময়টা পার করাবার জন্য তাদেরকে ওই সময়টাকে জামিন দেওয়া হতো না। এটা একটা প্রক্রিয়ার কথা বললাম। তারপরে এই যে অ্যারেস্ট করার পরে ফ্যামিলিকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাদের আরও 10টা মামলা দিব, তাদেরকে রিমান্ডে নিয়ে যাব, পরিবারকে সর্বশান্ত করে ফেলেছে। তো মানে প্রতিটি জায়গাতে এই জিনিসগুলো আমরা এটা ফেস করেছি। তো আজকে যে মবক্রেসি যে শব্দটা আপনি দেখেন, এই যে খায়রুল হক, এই একটা ব্যক্তির জন্য তার খায়েশ পূর্ণ করতে গিয়ে সে একটা প্রধান বিচারপতি ছিল, তারপরে তার একটা মানে কমিশনে তাকে প্রধান হইতে হবে, এই যে তার লিপসা, সামগ্রিকভাবে এই একটা ব্যক্তিকে, ধরেন আমি ব্যক্তিগত আমি তাকে যদি কোথাও পেতাম, আমিও মবক্রেসির পক্ষে না, আমি তাকে একটা কথা বলতাম, তুমি এই দেশের নাগরিক হয়ে তোমার কারণে এই যে বাংলাদেশে আজকে যত ব্যবস্থা হলো, যতগুলো মায়ের কোল খালি হলো, সে যদি এই ধরনের একটা পাপেটগিরি না করতো এবং সে যদি এই হাসিনার যে একটা ডিজাইনকে যদি তাকে দিয়েই তো এই সমস্ত কাজগুলো করেছে, হাইকোর্ট থেকে প্রক্রিয়ার মধ্যে এই এই খায়রুল হক ছিল। বিশ্বাস করেন আমি কিভাবে আমার এই রাগটা আমি সামলাবো, এরকম হয়তো বিভিন্নভাবে অনেকভাবে নির্যাতিত হয়েছে। সুতরাং মবক্রেসি এটা কখনো আইনি এটা প্রোটেকশন হইতে পারে না, এটা আমি সাপোর্ট করি না। বাট এইটা কেন হচ্ছে বা কেন এই পর্যায়ে আমার রাগটা আমার চলে গেল, আমি মনে করি জিল্লুর ভাই, আমার আরেক জিল্লুর ভাই, ওনারা আমার সবাই আমার প্রিয়, আমাদের কষ্টটা ওনারা দেখেছেন, সত্যিকার এটা মানা যায় না। কিছু ব্যাপার মানে আউট অফ ইমোশন আমাদেরকে এই জিনিসটাতে মানুষগুলো ওইভাবে, মানে আমি বললাম তো রাগের যে একটা পর্যায় থাকে, এটা কোনো পর্যায়কেই আমরা কিন্তু এটা মানে আমাদের ক্রস করা ঠিক না, কিন্তু এমন জায়গায় নিয়ে গিয়েছে মিনিমাম তাকে যদি আমি একটা বকাও যদি না দেই, আমার বিশ্বাস করার অন্তরাত্মাটা আমার মানে প্রশান্তি লাভ করবে না। মনে হয় যে ওই কাজটা আমি তোকে মবক্রেসির ওই পর্যায়ে আমি না যাই, তার গায়ে আমি হাত তুলব না, কিন্তু আমি তাকে যদি একটা কটু কথা বলতে পারি যে তোর পাপটা তুই এখন স্মরণ কর, এই কথাটার কিন্তু একটা মবক্রেসির পর্যায়ে যদি পড়ে যায়, জিল্লু ভাই এই জন্য আমি মাপ চাচ্ছি। বাট এইটা ওরা আমাদেরকে এইভাবে নিষ্পেষিত করেছে, আমাদের কণ্ঠরোধ করে। সারা দেশে মব ভায়োলেন্স যে পরিমাণ হয়েছে এবং যে ধরনের ঘটনা হয়েছে, আপনি যেগুলো উদাহরণ দিচ্ছেন তার বাইরেও তো প্রচুর ক্ষেত্রে, নানা ক্ষেত্রে হয়েছে।
সেটা তো ধরনের পুলিশের উপর যেটা হয়েছে, আপনি বিশ্বাস করেন এক একটা পুলিশ মনে হয় এক একটা আইজি ছিল। আমি বললাম তো এই সরকারকে টিকিয়ে রাখতে ধরুন আমাকে দিয়ে অপকর্ম করিয়েছে। আমি একটা থানার কর্মকর্তা ছিলাম, আমি পারপাসটা সার্ভ করেছি প্রধানমন্ত্রীর হাসিনার, কিন্তু পরবর্তীতে আমি ওই এলাকাটা থেকে আমি নিজে একটা দানব হয়ে আমি হাসিনা হয়ে গেছি, আমি একটা ওবায়দুল কাদের আমি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছি। এইভাবে তারা প্রতিটা এলাকায় তারা কিন্তু এই কাজটা করেছে জিল্লুর বাপরে। মানে মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে, দেয়ালে পিঠ থাকা এটা বড় কথা না, দেয়াল মনে হয় যে আমার বেঁচে থাকার জন্য। আপনি বলছেন, আমি বলছেন কিনা আমি বুঝতে চাইছি যে তাহলে মানুষ মোটামুটি তার রাগ, ক্ষোভ, কষ্ট, দুর্ভোগ, অতীতের নির্যাতনের একটা প্রকাশভঙ্গির মাধ্যমে এক ধরনের স্বস্তি নিজে পাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে কি আমরা এই ডেমোক্রেসির মধ্যেই থাকবো, কন্টিনিউ করব, বা মানুষের যে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বা আপনাদের যে দীর্ঘদিনের লড়াই সংগ্রাম সেটা যেই গণতন্ত্রের জন্য ছিল, ডেমোক্রেসির কথা আমি বলছিলাম, সেটা কি আপাতত দূরে থাকলো, আমরা এক ধরনের স্বস্তির মধ্যেই বসবাস করতে চাই? আইনের শাসন যদি আমি প্রতিষ্ঠার কথা বলি, আইনের শাসনে যে দেশ চলবে সেইখানে তো এই ডেমোক্রেসিকে আমি কখনই অ্যালাউ করবে না, রাষ্ট্র অ্যালাউ করবে না। আচ্ছা, আমরা তো আমাদের কষ্টের কথা, দুঃখের কথা, ক্ষোভের কথাটা বললাম। ওবায়দুল কাদের যে আওয়ামী লীগের দুঃশাসনের যে মহাসচিব, সে তো বলছে যে 1 লক্ষ লোক মারা যাবে। তার মানে সেই জানতো যে কি পরিমাণ মানুষের উপর নির্যাতনটা। 5 লক্ষ বলছিল, 1 লক্ষ লোকই ধরি, তো আমি তো মনে করি ওবায়দুলের হিসাবটা তো এদেশে মানে ফুলফিল। 5 লক্ষ সম্ভবত মিশা তোফায়েল আহমেদ বলেছিলেন, বা দুজনের একজন 1 লক্ষ বলেছেন, একজন 5 লক্ষ বলেছেন। সে তো নিজেই তার পাপের প্রায়শ্চিত্তের সে মনে করতেছিল যে আমার 1 লক্ষ লোক। জিল্লুর ভাই, ওই তুলনা তো কিছুই হয়নি। এই তুলনায় আমি বাংলাদেশের মানুষকে এখনো বলবো, আমার যে মেসেজটা যে যা হয়েছে হয়েছে, একটা এই অবস্থায় রাষ্ট্র চলতে পারে না, বা পরবর্তী রাষ্ট্রের যে দায়িত্বটা নেবে তারা মূলত যদি এটা হয়, বা আজকে আপনার ডক্টর ইউনূসের, সে তো রাষ্ট্র চালাচ্ছে, এই ফেলিউর তো ডক্টর ইউনূসের ফেলিউর, এই ফেলিউর তো আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবের ফেলিউর। এইভাবে আবার রাষ্ট্র চলবে না, যা হয়েছে হয়েছে। আমি মনে করি 5 থেকে 8 তারিখ পর্যন্ত ওইটা জাস্টিফাইড বা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে, বাট দেশ চালাতে হবে আইনের মাধ্যমে, এবং আইন কখনই হাতে তুলে নেওয়া যাবে না, তাহলে দেশের আর মানে দেশের ডেমোক্রেসির ভবিষ্যৎ কি, গণতন্ত্রের ভবিষ্যৎ কি? আমি আশাবাদী। ভবিষ্যৎ বলতে এটাই, আমরা সবাই মিলে আমরা যে কাজটা করেছি এবং যেই কাজটার জন্য যেই লক্ষ্যে আমরা পৌঁছতে গিয়ে হাজারো ছাত্র জনতার সন্তানরা জীবন দিয়েছে, এবং 30,000 মানুষ আজকে দুঃখে দুঃখে নির্যাতন ভোগ করছে, এবং এইটি আমাদের দীর্ঘদিনের প্রত্যাশার জায়গা ছিল। এখানে অনেক চড়াই উতরাই পেরিয়ে হলে আমাদের গন্তব্যে পৌঁছতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু এই দেশটাকে একটা পৃথিবীর মানচিত্রে একটা সভ্য, একটা শান্তিপূর্ণ এবং একটা বিনির্মাণের মাধ্যমে একটা রাষ্ট্র যে আমার মাথা উঁচু করে দাঁড়াবে, যে স্বপ্নের কথা আমরা বলেছিলাম, বিভিন্ন রাষ্ট্রনায়করা বলেছিল সিঙ্গাপুর, কখনো বলেছিল মালয়েশিয়া, তো ওটা কোথায়? তাহলে কি এইটা কি আমি উগান্ডার রাষ্ট্রে পরিণত করব? এখানে কি আমি হিংসা হানাহানিতে এই দেশটা কি আমি কি সেই মানে ইথিওপিয়ার মতো আমি রাষ্ট্র হিসেবে আমি দেশকে পরিচয় দেবো? এটা হতে পারে না। আমরা মনে করি এই দেশকে সবাই ভালোবাসে। আমার ভিতরে রাগ ক্ষোভ থাকতে পারে, আপনার ভিতরে অভিমান থাকতে পারে, কিন্তু দেশের উন্নতির প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে আমার মনে হয় সব কিছু আমরা ভেদাভেদ ভুলে গিয়ে এই লেসপেন্সার, এই হাসিনা এবং তার যে মানে পাপিষ্ঠ যারা আছে তাদেরকে বাদ দিয়ে আমরা যারা আছি সবাই সহমর্মিতা, সহমত পোষণ করে সমমর্যাদার ভিত্তিতে আমার মনে হয় আগামী দিনের রাষ্ট্র গঠনের ব্যাপারে সবাই কিন্তু মানে একটু আমাদের সবাইকে যত্নশীল হতে হবে, এবং এই ব্যাপারে সবাইকে জাতির কাছে আমাদের কমিটমেন্ট থাকতে হবে। মেজর জিল্লুর রহমান, আমি ওনার শেষের একটা কথা ধরে শুরু করি। ডক্টর ইউনূস রাষ্ট্র পরিচালনা চালাচ্ছেন। তো আমার দাদার একটা কথা মনে পড়ে। তো আমার এলাকায় একজন দরিদ্র মানুষ তো বলছে, রে কিরে তোর সংসারের খবরটা ওর কি চলছে, কেমন? বলে যে কাকা ভালো চলে। কেমন? বলে কখনো আমি চালাই, কখনো আল্লাহ চালায়। তুই কিভাবে চালাস? বলে আমি যখন কাজকাম করি কিছু পাইলে, আর যখন না খেয়ে থাকি তখন আল্লাহ চালায়। তা আমার তো মনে হয় আমার রাষ্ট্র ডক্টর ইউনূস চালাচ্ছেন না, আল্লাহ চালাচ্ছেন। এই কি রাষ্ট্র পরিচালনার নমুনা? মানে আপনি কি আল্লাহর উপরে দায় চাপাচ্ছেন? আল্লাহর উপরে দায় চালাচ্ছি না। ওই যে বললাম যে যখন আয় রোজগার করি নিজে তখন আমি চালাই, আর যখন না খেয়ে থাকি তখন আল্লাহ চালায়। তা ডক্টর ইউনূস হাত ছেড়ে দিয়ে আছে, বসে আছে, চলছে। কিভাবে চলছে আসেন একটা একটা করে বলি। যেহেতু আপনি একটা রাজনৈতিক দলের যথেষ্ট প্রভাবশালী একজন নেতা, আপনি যেটা বলছেন পুরানো কথা একটু ধরে নিয়ে আসি।
যে পতিত সরকার, স্বৈরাচারী সরকার পুলিশকে অপব্যবহার করেছে, প্রশাসনকে দানবে তৈরি করেছিল, আর্মিকে সে একইভাবে করেছে। হয়তো সব না, কিছু তো অবশ্যই সেই জায়গায় নিয়েছে। সে কারণেই তো এইরকম একটা অভ্যুত্থান হলো। বিশ্বের ইতিহাসে এরকম নজির খুব কম দেখা যায়। তো সেটা 1 বছর পরেও তাই চলবে। আমি একটা উদাহরণ দিই। আমি রাঙ্গামাটি গিয়েছিলাম অভ্যুত্থানের পরপর 2-3 মাস পরে। ওইখানে আওয়ামী লীগের কোন এমপির ভাইয়ের ছেলের বিয়ে নৌবাহিনীর একটা কমিউনিটি সেন্টার সিকিউর জায়গা দিছে। সেইখানে এই বৈষম্য বিরোধী ছেলেপেলেরা কিছু লোক গেছে, 200-300 অর্থও দিতে হবে, টাকাও দিতে হবে, তারপরে খাওয়া দাওয়া করে নৌবাহিনী ওরা ঠেকাতে পারে নাই। শেষ পর্যন্ত উত্তম মাধ্যম দিলে তারা সেখান থেকে সরে গেছে, তার সন্তানকে এবং পিতাকে ওখানে তুলে নিয়ে যাবে। আমার কথা হচ্ছে, এই যে গণ অভ্যুত্থান, স্বৈরাচার যে নিপীড়ন চালিয়েছে, যারা রাজনীতি করছে, রাজনীতিবিদরা বেশি ভোগ করেছে, কষ্ট ক্লেশ তাদের উপর দিয়ে গিয়েছে, সাধারণ মানুষও পছন্দ করে নাই। যে কারণে এই যে আন্দোলনকারী যে সমস্ত ছাত্র সামনে ছিল, তাদের প্রতি আমাদের সমর্থন ছিল সর্বত অবস্থায়। কিন্তু এখন যা দেখছি তাতে তো মনে হচ্ছে যে এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মানে আপনি সমর্থন শব্দটা ব্যবহার করছেন কেন? অধিকাংশ মানুষের অংশগ্রহণ ছিল। অংশগ্রহণ, রাইট, থ্যাংক ইউ। সমর্থন তো ঘরে বসে থেকে আমি আছি, অংশগ্রহণ না সর্বত মানুষ এভাবে কখনো নামেনি। এবং একটা স্লোগান আমি তখন খুব পছন্দ করতাম, যে পিছনে ফিরার আমাদের সকল রাস্তা বন্ধ, আমাদের সামনে যেতেই হবে। তো এরকম একটা অবস্থার মধ্যে যে আশাকাঙ্ক্ষা ছিল, এখন এসে বলি যে আপনার ঐক্য অনৈক্য, আশা আর আশাহত, এই যে দোদুল্যমান অবস্থার মধ্যে আছি। সত্য কথা বলতে গেলে আমরা রাজনীতিবিদরা মিথ্যা কথা বলার যে কাব্যিক কথা জানে, এটা একটা মিথ্যা এমনভাবে রাজনীতিবিদরা উপস্থাপন করতে পারে। আর ওনার বক্তৃতা শোনার আমার অভ্যাস আছে কাছের থেকে। দাহা মিথ্যা কথা, বা উনি হাদিস কোরআন সহ তর্জমা করে টেনে টেনে আনবে, মানে সামনে ভেজাল দিলে সেটা ধরা মুশকিল। তো সব রাজনীতিবিদদের হিটলার তৈরি করছিল। তো হিটলার বলছে, তুমি যে বলছো এই থিওরি কি হয়? তো বলছে, লিডার, একটা মিথ্যা যদি একটু গুছিয়ে বলা যায়, বারবার বলা যায়, সেটা সত্য মনে করে মানুষ। সেটার উপরে বেস করে হিটলার টনকে টন প্যাম্পলেট ওই সমস্ত জার্মান সেটা দিয়ে সেই পরবর্তীতে স্বৈরাচার হয়ে গেছিল। এখন যে কথা আসছি, বর্তমান যে অবস্থা আছে, এই অবস্থায় একটা জাতি আমরা আশা করেছিলাম না। যে আগেও তো আমরা দেখেছি, মার্শাল ল দেখেছি, ইমার্জেন্সি দেখেছি, তত্ত্বাবধায়ক সরকার দেখেছি। এত অনাচার, এত ললেসনেস, কোনো মানুষের মনে কিন্তু নিরাপত্তা বোধ নাই। এই আপনি পুলিশ বলুন, পুলিশ কিন্তু মন দিয়ে তারা কাজ করতে পারছে না। তারা তো আমাদের ভাই, তারা তো আমাদের সন্তান, আমাদের কারোর না কারো পরিবার থেকে তারা আসছে। প্রশাসন দেখেন ঠিক একই অবস্থায়। এই বাচ্চা ছেলে পেলে যাচ্ছে, ডিসি সাহেব এইটা আমার এই করে দেন, এইটাই করে দিতে হবে, না দিলে হুমকি টুমকি করে দিচ্ছে। এসি ল্যান্ডকে যে বলতেছে এইটা এই করে দিতে হবে, যারা মেনে নিতে পারে না এই তাদের তদবির। দেখেন গত কয়েকদিনে 21-22 দিন এসি ল্যান্ড একসাথে পোস্টিং হয়েছে। এটা কিন্তু খুব নজিরবিহীন ঘটনা। শুধু তাই না, আরও একটা জিনিস দেখেন, আমরা প্রথমে মনে করছিলাম যে তত্ত্বাবধায়ক সরকারের সমস্ত উপদেষ্টারা একেবারে তুলসী ধোয়া পাতা, ধোয়া তুলসী পাতা, ধোয়া, রাইট, এবং সেটা অত্যন্ত পবিত্র আমরা মনে করি। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, উনি বাড়ি যাবেন
রিটায়ারমেন্টে যাবেন মনে হয় 4 তারিখে, তার উপদেষ্টা তাকে আমেরিকায় শিক্ষা গ্রহণ করতে পাঠিয়েছে। না উপদেষ্টার বাপের টাকা, কার টাকা তাকে এখানে পাঠিয়েছে? কি শিক্ষা করতে গেছে? বুড়া মানুষ, সে 3 তারিখ পর্যন্ত আমেরিকায় থাকবা, 4 তারিখে এসে সে বাড়ি যাবে। এই যে টাকা রাজকোষ থেকে দিচ্ছেন, কেন? তাকে পুরস্কৃত করা হচ্ছে। পত্রিকা খুঁজে খুঁজে দেয় কি আমরা তো সেন্স করতে পারি। নিশ্চয়ই আপনি যান, এটা আমার অ্যাজাম্পশন, হয়তো ওই সচিবরা বলছে এনার তো আইন কানুন কিছু জানে না, এনজিও মেন্টালিটি দিয়ে তো আর প্রশাসন চালানো যায় না। বলছে যে আমাদের ওয়েলফেয়ারের অনেক সেফটি নেট আছে, অনেক টাকা পয়সা, ওই বিধবা বলেন, মুক্তিযোদ্ধা ভাতা, পঙ্গু ইত্যাদি ইত্যাদি আছে, এই টাকা পয়সা সব আমার ওই এনজিওর ওই দিকে দাও। আইন আবার করে না, হয়তো বলছে যে আইন তৈরি করে নিয়ে আসেন। আমার মনে পড়ে, এটা আমার বাস্তব অভিজ্ঞতা, এক রেলমন্ত্রী আগে বলছিল যে রেলের ক্যাটারিংয়ের এই বিজনেসটা অমুকরে দেন, আমার এলাকার মানুষ নির্বাচনে কাজ টাজ করে। তা আমলা বলতেছে স্যার এটা তো কাভার করে না, আর এই কন্ট্রাক্টর যদি আপনি এখন এই যা বলতেছেন করে দিই, ও তো কোর্টে যে মামলা দিলে তো আপনার এই অর্ডার ইনজাংশন হয়ে থাকবে, আপনি এটা পারবেন না, আইন করে নিয়ে আসেন আপনি, যেভাবে পারেন আমি বুঝি না, কাজ তারে দিতে হবে। তো এই আমলারা তো বসে বসে কীভাবে খুশি করতে বলে, একটু পরে যে বলছে স্যার আপনি যা বলছেন সব ঠিক, তবে একটা কথা, জেল কিন্তু খাটবেন আপনি, আমরা খাটবো না, সাইন কিন্তু আপনি করবেন। তাহলে কি করা যায়? তাহলে 50-50, ওরে কিছু দেন, এরা কিছু ডাকি এক জায়গায় করে কিছু করে দেন। তা এইটা রাজনৈতিক সরকারের পুরানো ইতিহাস আমি বলতেছি। বর্তমানে যারা আমাদের উপদেষ্টা আছে তাদের নামে 900-এর তো ফিরিস্তি শেষ নাই। তাদের কি পিএস, অ্যাসিস্ট্যান্ট, তাদের বাড়িঘরে ছিল ছাপড়া, বহুতল বিশিষ্ট ভবন জুড়ে দিয়েছে। টাকা কি ওহির মাধ্যমে পকেটে এসে পড়ে? কয়েকদিন আগে দেখলাম গুলশানে এক এমপির বাসায় যে টাকা, তাও 100, 200, 500, 1000, 2000 না, কোটি। এ তো শুনলে আমার মাথা ঘুরে যায়। সেই সমস্ত জায়গায় কে নিছে? তার পিছনে খুঁজে দেখেন, তার পিছনের কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তার বাড়ি ছিল ছাপড়া, সেখানে কি আর এক বাড়ি যে সেখানে কয় লাখ টাকা পাইছে, আজকে পত্রিকায় দেখলাম আসছে। এই হচ্ছে। তাহলে আমাদের সরকার কিভাবে চলছে? কোনো নিয়ন্ত্রণ আছে? নাই। পাশাপাশি আমাকে একজন টেলিফোন করছিল কালকে যে ভাই আর্মি কেন শক্ত হচ্ছে না? আর্মি শক্ত হবে তো তাকে তো সেই দায়িত্ব সেই সরকার যদি না দেয়, যদি বলে নমনীয়ভাবে থাকেন। এখন আমাদের এই যে জাতীয় নাগরিক পার্টি, তারা বিভিন্ন বিতর্কে জড়িয়ে গিয়েছে, আর্থিক, নৈতিক, সেগুলো তো আছেই। তার পাশাপাশি এখন আবার তাদের বক্তৃতা শুনে, আগে আমরা আশা করেছিলাম তারা হয়তো আদর্শিক একটা জায়গায় নিয়ে যাবে, আমরাও ছাত্র ছিলাম, আমরাও সংগঠন বুঝি। এখন অনেক সিনিয়র নেতৃবৃন্দ অনেক নাম ধরে ধরে অশোভন গালিগালাজ কথাবার্তা বলা, এগুলা তো মানুষ মেনে নিতে পারছে না। আর কতিপয় রাজনৈতিক দলের যেসব স্লোগান আমরা শুনি, আমার মনে হয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এত নোংরা স্লোগান আমরা কখনো শুনি নাই। আপনি তো বক্তৃতার কথা বলছেন, আমি তার সঙ্গে সেটাও যুক্ত। জি, এটা খুব দুঃখজনক, অত্যন্ত মর্মাহত হয়ে বলতে হয় যে এত অশ্লীল, অশালীন নোংরা স্লোগান যারা আমাদের শ্রদ্ধার পাত্র, শ্রদ্ধার জায়গায় তাদের রাখা উচিত। আমার রাজনৈতিক আদর্শিক মতভেদ থাকতেই পারে, আমি আমার কর্মসূচি তুলে ধরবো, আপনি আপনারটা দিবেন, উনি উনারটা দিবেন, কিন্তু উনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, আজে বাজে কথা বলা, এমনকি চাঁদাবাজ বলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে অনেক ধরনের বক্তৃতা আমি দেখলাম, যেটা আমি ভালোভাবে নিতে পারি নাই। যে তার নেতৃত্ব নিয়ে আমার অন্তত সন্দেহ নাই, আপনার এখানে অনেকবার আমি বলে গিয়েছি, তাকে আমি যতটুকু চিনি উনিও জানে যে শেখ হাসিনা তার উপরে যে
চতুর্মুখী আক্রমণ করেছে তার দল ভাঙার জন্য, তাকে নেতৃত্ব শূন্য করার জন্য। সব কিছু তার নেতৃত্বের গুণাবলী দিয়ে সবাইকে এখনো ধরে রেখেছে। আবার পাশাপাশি এই কথাই বলতে হবে, খালি গুণগান করলে তো হবে না। বিএনপি প্রতি এদেশের মানুষের অনেক আশা ছিল, আপনার তো সেই দলেরই, আপনাদের প্রতি আমাদের যথেষ্ট আকাঙ্ক্ষা। 5 তারিখের পরের থেকে কি যে শুরু হলো, গনিমতের মালের মতো অধিক ছুটাছুটি। কে কয় টাকার মালিক হয়েছে, কেন আপনারা পারেন না? আমি তারেক রহমানকে বলবো, আপনি এখন দুদকে আপনি পার্সোনাল চিঠি দিয়ে দেন। হয়তো বলবেন সরকার করে না কেন, সরকার কেন করে না সেটা আপনিও জানেন, আমিও জানি। সরকারের কি আছে, কি সরকারের তো এই যে কয়েকজন ইয়াং দলের নেতৃবৃন্দ আছে, তো আমাদের সরকার প্রধান নিজেই বলেছেন যে তারা আমাকে এনে বসিয়েছে। এই যে কথা বলার পরে তারা মাথায় উঠছে, তারা নিচে নামতেই পারছে না। তারা স্কুল কলেজে যাবে না, পড়ার টেবিলে যাবে না। পরীক্ষার সময় আসলে সনদ দাও একটা, আমাকে এই চাকরি দিতে হবে, আমাকে এই পারমিট দিতে হবে, এই প্রজেক্টের কাজ দিতে হবে। কি শুরু হয়েছে এগুলা? এখন আমি বিএনপি কেন, বিএনপির প্রতি মানুষের আশাকাঙ্ক্ষা বেশি ছিল। নতুন দল, তারা অর্গানাইজড হয়ে পারে নাই, নতুন মানুষ তাদের চেনে না, জানে না, তাদের দেশের সব জায়গায় কমিট হয়ে পারে নাই। এই ডক্টর ইউনূসকে রাখে সামনে ওই সারা দেশ জুলাই প্রোটোকল দিয়ে পদযাত্রা করে সরকারি মুখে যা আসে তাই বললাম, তার পরিণতি তো গোপালগঞ্জে ভালো হয়নি। শেষ পর্যন্ত এপিসির মধ্যে আমাদেরকে তাদের নিরাপত্তা দিয়ে নিরাপদ স্থানে নিয়ে আসতে হয়েছে। এটা তো আশা ছিল না। ওনারা প্রোগ্রাম করুক, একটা দেশ যে কোনো জায়গায় যেতে পারে, কোনো অসুবিধা নাই, আপনারা যাবেন। উস্কানি দিয়ে এবং স্কুল বন্ধ করে পুলিশ সেনাবাহিনী নিয়ে অভিভাবকরা অভিযোগ করছে স্কুল বন্ধ করে তাদের মহড়ায় হাজিরা দেখাতে হবে লম্বা। কি শুরু করেছে? তুমি কে? জি, কোন অথরিটিতে তাদেরকে তুমি নিয়ে আসছো সেখান থেকে? আবার যেই বলা হয় অমুক চাঁদাবাজ তো এই দলের, বলে না আমাদের দলের কেউ না। আবার যেই বলা হয় সরকারে আছে তোমার দলের লোক, সেই বলে ওরা আমার না। আরে মানুষ কি এত বোকা আছে নাকি? আপনি তো রতন সাহেব এখানে মুখ খোলা লাগে না, আপনার বদন দেখলেই তো টেলিভিশনে মানুষ বুঝতেছে যে উনি কোন লাইনে জিগির তুলবে। আমাকে দেখলেও বুঝতেছে এখন ওনার জিগির একটু শুনি আমি। আচ্ছা শোনেন, আপনি আমাকে বলেন। এখন আমি শেষ করে বলে ইমিডিয়েটলি রাজনৈতিক সরকার যদি না আসে, এই সরকার লেজে গবরে যেভাবে ফেলেছে, আমি জানি না এখান থেকে ক্লিন থিনিং আউট কিভাবে হবে। এটা একটা বড় ফ্যাক্টর সামনে এখন বলে। থ্যাংক ইউ। আপনার বাবা জিল্লুর ভাই, তো আমি চাচ্ছিলাম স্পেসিফিক্যালি জাস্ট উনি আমাকে বলুক যে কোন জিগির টাইম উঠাবো। তবে শুনুন, এই টকশোতে আমি ওপেন চ্যালেঞ্জে বলেছিলাম যে 5 তারিখ 5ই আগস্ট 2024-এর পূর্বে একটা রাষ্ট্রীয় লুটেরা একটা ফেসিস্ট গভর্নমেন্ট করেছে। আর আপনি যেটা বললেন, গনিমতের মাল হিসাবে যে যেখান থেকে পারতেছে 5 তারিখে খাচ্ছে। গনিমতের মাল কিন্তু যুদ্ধের পরে আমরা যেটা লাভ করি সেটা তো গনিমতের মাল, ওইটা কিন্তু বন্টন করে, ওটা কিন্তু জায়েজ। রাষ্ট্রীয় কোষাগারে দেন আর সবাইকে সাহাবীদের মধ্যে যেটা বন্টন করবে ওটা কিন্তু জায়েজ। কিন্তু আমি আপনাকে বলেছি এবং এখনও আবার রিপিটেডলি বলতেছি, 2টা হালখাতা খোলেন। আপনি তো একজন সেনাবাহিনীর লোক, আপনি অন রেকর্ডে বলেন 5 তারিখের পূর্বে যা হয়েছে এক অপরাধ, আর তারপরে যেটা হয়েছে যারা দিয়েছে এই একটা আপনারা নোট রাখেন যে তারা ওইটারও আরেকটা হালখাতা তৈরি হোক। 5 তারিখের পরে যদি রাষ্ট্রীয় কোষাগারে কোনো কিছু জমা হইতো, কোনো কোম্পানি, সেটা বসুন্ধরা বলেন, অ্যাসালম বলেন, আদার জড় জড় আছে এই যে সামিত গ্রুপ বলেন, পার্সোনালি কারা কিভাবে বেনিফিটেড হয়েছে, এগুলার আপনারা পারলে এটা একটা করেন। তারপরে আইসা টকশোতে রতনের ফিরিস্তি শুনতে চান, আমি তো আপনার গোয়েন্দা সংস্থার লোক, বিনীতভাবে আপনি বলতেছি আমি আইনের ঊর্ধ্বে না, আমি কোনো বিচারে আমি আপনার পার পেয়ে যাই, এটা আমি নিজে চাচ্ছি না। কিন্তু আপনারা মনে করি এই ব্যাপারে আপনারা শক্ত হাতে এই জিনিসগুলোকে নিশ্চয়ই প্রশাসন বাংলাদেশে কিন্তু বলি, আপনি আইনের ঊর্ধ্বে না, কিছু কিছু জায়গায় ঊর্ধ্বে না। যেমন আপনি বলে বলছি
কিছু কিছু হোমরা চমড়া এসে প্রিন্টেড লোক যারা দুর্নীতিগ্রস্ত শেখ হাসিনাকে বলেছে কিয়ামত পর্যন্ত আপনাকে আমরা ওই জায়গায় রাখবো, তার গাড়ি বাড়ি অফিস আপনারা নিয়েছেন দায়িত্ব হেফাজত করার জন্য। আবার এও তো পত্রিকা আসছে সিঙ্গাপুর পর্যন্ত আপনারা রাজকীয় ভিজিট যাচ্ছেন কার টাকায়? কোন জমিদারের ছেলেরা এদেশে রাজনীতি করে আমি একটু শুনি। সারা পৃথিবীতে রাজনীতিবিদ হয় যারা স্ট্রাগল করে আসে, দুঃখী মানুষের সাথে মেশে, তারা মানুষের ব্যথা বোঝে। আর যাদের ব্যাংক ভর্তি টাকা আছে তারা তো সংরক্ষণশীল মানুষ, রক্ষণশীল মানুষ, তারা কারোর সাথে মেশে না। ব্যাংক থেকে টাকা তুলে বাজার করে খায়, আর বাসায় যদি কারো মনে করে ঢুকার দরকার দরজা অল্প একটু খোলে, এক কাপ শুকনো চা অথবা বন্ধ। এখন কি হয়েছে? টাকা টাকা টাকা। আপনি যেটা বললেন দুইটা হালখাতার, ওখানে আমি আর একটু অ্যাড করে দিই, আপনার দলে উনি শেষ করুক। হ্যাঁ, জামাতে আমি আপনাকে মানে আমি কিন্তু আপনাকে সহযোগিতা করতে চাচ্ছি এবং শুধু আমি সমস্যার কথা বলতেছি, আমি সমাধান চাচ্ছি আপনার মাধ্যমে। আপনি যেটা বললেন, আপনি একটা রাজনৈতিক দল করেন না, আপনি সামাজিক একটা সচেতন ব্যক্তি, রাজনৈতিক বিশ্লেষক, দেশকে ভালোবাসেন, আপনি একটা মুক্তিযোদ্ধা। আমি একজন অসহায় একটা নাগরিক। আপনি আজকে এইখানে যদি দল করতেন আপনি অনেক কিছু বলতে পারতেন না। আমি একটা দল করি, দলের বাইন্ডিংস আছে। আপনি যে কথাগুলো বললেন আমি তো এটার সাথে আমি বলতেছি তো সেইখানে যদি আমিও যদি কোথাও যদি একিউজড হই এবং আমার প্রতি আমি আমার ব্যক্তিকে বলতে পারবো, আমি আমার সন্তানকে বলতে পারবো, কিন্তু আমি পুরো সমাজকে পুরো রাষ্ট্রকে একটা দলের তো আমি তো মানে সর্বময় ক্ষমতার অধিকারী না। আমি বলতেছি হুএভার মেবি, যে কোনো দল থেকে হোক, আপনারা এটা নোট করেন। আপনারা ভবিষ্যতে যদি কোনোদিন যদি জাস্টিফাই আপনারা করেন, বিচার করলে আমি বললাম তো বাংলাদেশে যেহেতু এত বছর পরে সব বিচারই কাঠগড়ায় কিন্তু মানুষকে দাঁড়াতে হয় দুদিন আগে পরে। আমি এখানে বলে যাচ্ছি এই রেকর্ডটা থাকবে। আপনি দায়িত্ব নেন, দায়িত্ব নিয়ে যারা যারা কোথায় কে কোথায় গিয়েছে, সিঙ্গাপুর গিয়েছে না কোথায় বসুন্ধরা গিয়েছে, আপনারা কেন এখানে এসে আপনারা মানে শুধু কথাই বলে যাবেন? সেটা তো আমি অন্য ব্যক্তিগতভাবে আমি তো খুশি না আপনার প্রতি। বাট উনি তো একটা প্রাইভেট সিটিজেন, মানে এখন না তো প্রাইভেট উনি সিটিজেন, কি করবেন? ওনার কি প্রধান করবেন? মানে একটা সেনা সর্বোচ্চ বাহিনীতে ছিলেন, নিশ্চয়ই ওনার ফ্রেন্ডরা এখনো কর্মরত, ছোট ভাইরা কর্মরত। আপনি বলেন রাষ্ট্রটা তো সবার, এই রাষ্ট্রটা শুধু আপনি এখানে বসে বললেই আপনার দায়িত্ব কিন্তু পালন হয়ে যাচ্ছে না জিল্লুর ভাই। আমি চাই যে আপনার মাধ্যমে বা আপনার যারা আছে কলিগসরা যারা আছে বা আপনি একটা ভয়েস রেজ করেন যে এই ধরনের 5ই আগস্টের পাপিষ্ঠদের বিচার আমরা দেখছি বা আমরা চাই এটা হোক, সব পাপের বিচার হোক। 5 তারিখের পরে আপনি যেটা বললেন সেখানে যা হয়েছে মানে এখনো যদি মনে করেন হচ্ছে, কারা কারা ঘুরতেছে, আপনার এগুলো দিবেন কেন? এগুলো সুযোগটা যে আমরা যে সবাই মিলে দিচ্ছি, এটা তো আমরা নিজেরা আপনার অন্যায় করা এবং অন্যায়কে প্রশ্রয় দেওয়া দুটো তো সমান জিনিস। আমি তো বলছি না যে এইটা আমার দল বলে বা আমাকে আপনি এটা কোনো প্রশ্রয় দেন, আমাকে আপনি কোনো ফেভার করেন, আমি তো চাচ্ছি না। আমি চাচ্ছি সমাজ থেকে এই ব্যাধিটা দূর হোক। এই ব্যাধিতে আগে আক্রান্ত ছিল, আর আপনি বারবার বিএনপিকে আপনি একুজ করবেন, বিএনপি তো এখনো ক্ষমতায় আসেনি। না আপনারা এই কথা বলেন না, ক্ষমতায় আমরা ট্যাসিট ধরে নিয়েছি যে এই আন্দোলনের পরে বিএনপির যে অবস্থান ছিল নিশ্চয়ই আপনারা সরকার গঠন করবেন। সেজন্য মানে মাইকেল মধুসূদনের মতো বলতে হবে, অন্তরে যদি বিষ না থাকতো, মুখে যে বিষ বের হচ্ছে অন্তরে যদি মধু না থাকতো, ঠিক তদ্রূপভাবে আপনার দলের প্রতি যদি আমাদের একটা অনুরাগ না থাকতো, অনুভূতি না থাকতো, তাহলে বলতাম না। হয়তো আপনি এই ক্যাপিটাল সিটিতে আছেন, লোকাল অনেক জায়গায় খোঁজ রাখেন না। আমরা যেহেতু কলম লিখি। জিল্লুর ভাই আমি বলি, আমার পার্টির মহাসচিব যখন বলল আগে 1 লাখ টাকা দিতে হইতে এখন 5 লাখ টাকা দিতে হয়, তার মানে কি উনি তো সমাজের আমার একটা দলের তো সর্বোচ্চ ব্যক্তি। আপনি ওনাকে কেন জিজ্ঞেস করেন না যে আপনি বলেন 1 লাখ টাকা কোথায় দিতে, সেটা আপনি জানেন, এবং 5 লাখ টাকা এখন কোথায় দেওয়া হচ্ছে সেটা আপনি বলেন। ইট শুড বি স্টপ। এখন উনি বললেন এটা মুখরোচক একটা বইলা বা উনি একটা চটকদার কথা বইলা মানুষের একটা বাহবা পাবেন, এটা তো আমরা চাচ্ছি না। মির্জা ফখরুল উনি এটা বলেছেন। জিল্লুর ভাই আপনি বলেন তো 1 লাখ টাকা ওইটাও অবৈধ ছিল, 5 লাখ টাকা এইটাও অবৈধ। তো আপনি উনি কাকে এইটা বলতেছেন? উনি যদি উনি দায়িত্বের একটা জায়গা থাকে, আগামী দিনে রাষ্ট্র বিনির্মাণে বা ক্ষমতায় আসলে আপনার কথাই যদি সত্যি হয়, মানুষ যদি ভোটে এই দলকে ক্ষমতায় নেয়, তখন তো ওনার এই দায়িত্বটা, ওনার এই কথাটার উত্তর তো ওনাকেই দিতে হবে। যে আপনি জানতেন, আপনি জানছেন, যেমন শেখ হাসিনা মানে বিশ্বচোর, এই কারণে সে জানতো তার পিয়ন 400 কোটি টাকা চুরি করছে। তো শেখ হাসিনা এটা বললে কি সে কি দায় পাবে?
তো সেটা মানে কেন বললো? তুমি আর তোমার পিয়ন যদি 400 কোটি টাকা হাওয়া দিয়ে কামাইছে, যত পিয়ন অবস্থা কামাইছে, তখন তুমি জানতো না রাষ্ট্র পরিচয় একটা পিয়নের প্রতি তোমার কোনো মানে কোনো মনিটরিং ছিল না, তার প্রতি তোমার কোনো বিচার মানে ছিল না। এখন তুমি একটা জাতির সামনে বলে দিলা, তাকে এখন বিদেশ পাঠাই দিয়া তারপর শেখ হাসিনা এই কথাটা বলছে। না না না, এইটা আপনি এই জন্য বললাম, আমরা যেটা জানি বা মির্জা ফখরুল যেটা বলেছেন, আপনি যেটা বলছেন, আপনারা শুধু বলে আপনাদের দায়টা আপনারা কমপ্লিট করেন না। এরপরে আপনাদের যদি কিছু করণীয় থাকে, সমস্যার কথা বলছেন, আমরা সমস্যার কথাটা জানি, কিন্তু সমাধানটা কিভাবে আসবে, জাতি কিভাবে ভালো কিছু একটা দেখতে পাবে, জাতি কিভাবে এই সমস্ত চাঁদাবাজ বলেন আর যাদের কি বলেন, এখন যে পর্যায়ে হচ্ছে ওটা তো চাঁদাবাজ বলা যাবে না। আপনি কি মনে করেন চাঁদাবাজ কারা? 2 লাখ 5 লাখ বা 50,000 10, ওগুলোর চাঁদাবাজ বলেন। বাট যেটা হচ্ছে, আপনার যদি এটি সত্য হয় মির্জা ফখরুলের 5 লাখ টাকা, এটা অনেক বড় মাপের, এবং যেই পর্যায়ে যাচ্ছে আমার মনে হয় ও তাদের ওই রাঘব বোয়ালদেরকে টুটি চেপে ধরেন, রাঘব বোয়ালদের জিব্বাটার মধ্যে পেরেক মাইরা দেন, তাহলে জাতি উপকৃত হবে, তাহলে ডক্টর ইউনূস সমাদৃত হবে। আদালত আপনি বললেন না, ওনারও মাপ হবে না। জনগণের কাছে যদি আপনি এগুলোর যদি আপনি একটা বিহিত করে না যান, সবাই এখন কি বলছেন মানে সেটা তো ওনাকেই করতে হবে, অন্য এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন করতে পারবেন না। তিনি হয়তো পারবেন তার দলের কেউ করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। ওনার এই ক্ষমতা থাকা অবস্থায় ওনার মতো মানুষের একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে মানুষ এই কথাগুলো বলছে, তা আমার তো মনে টোটাল দায়টা হলো ডক্টর ইউনূস সাহেবের। উনি কি এগুলো শুনছেন না? তো শুনে কোথায় কোথায় হচ্ছে, উনি মির্জা ফখরুলের সাথে তো ওনার কথা হয়, বলকে আপনি যেটা বললেন এটা তো আমার আমাকে বলেন তো কারা কারা করছে বা আমার কি করণীয়। উনি বলছে এটা তো আমরা পাবলিকলি এখানে শুনে জিল্লুর ভাই আমরা এখানে কথা বলবো, জাতি তো এই কথা শোনার মধ্যেই দিয়ে কিন্তু এটা শেষ দেখতে চাচ্ছে না, আমি এটা বলছি না। ঠিক আছে, আপনার মহাসচিব বলেছেন ডক্টর ইউনূসের সমালোচনা করার জন্য, অর্থাৎ আগে হয়তো প্রতি সরকারের সময় যখন 1 লাখ টাকা দিলে হতো, এখন 2 লাখ লাগছে, তার মানে ডক্টর ইউনূস আপনার সরকার আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, এই সরকার অচল। এবং উনি আবার এটাও বলেছে যে এই যে আমার কথা, আমাদের কথা সত্য প্রতিফলিত হচ্ছে, দ্রুত নির্বাচন প্রয়োজন। এটা সত্য। রাজনৈতিক সরকার না আসলে প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, কর্পোরেট যে সমস্ত অফিস আছে, স্বায়ত্তশাসিত যারা আছে, কেউ মন দিয়ে কাজ করে না। যান ঠেলে ঠেলে কাজ করানো যায় না, শুধু কট্টুক কাজ করবে। আমলারে বলতেছে যে এইটাই এই করেন, তো এই সুদের টাকাটা মাফ করে দেন, তারা হয়তো পুরস্কৃত করছে, তার কিছু প্রমোশন দিলাম বা তারে কিছু এক্সটেনশন করে দিলাম, বিদেশ ঘুরতে পাঠালাম, এই ইত্যাদি ইত্যাদি ছাড়া কাজ কেউ করে না। এটা তো আপনি আমি সবাই বুঝতে পারছি। ইট ইজ ট্রু। আগে যেখানে যা লাগতো এখন তাকে বেশি টাকা লাগে। আর একটা কি হয়েছে, সচিবালয় হচ্ছে দেশের কেন্দ্রবিন্দু, হার্ট অব দি কান্ট্রি, এই দেশটা চালায়। সেখানে কোথায় কোথায় ছাত্ররা ঢুকে যাবে, ইয়াংরা ঢুকে যাবে আন্দোলনের নামে, দাবির নামে, সেটা ঠেকাতে পারছি না। কেন? এই সরকারের আমি বলবো যে বিএনপিকে সমালোচনা করছি, বিএনপি যতটুকু সমর্থন দিয়েছে যথেষ্ট দিয়েছে। আমি যে কথা শেষ করতে পারি নাই, আমি তারেক রহমানকে বলবো যে আমি আপনাকে চিনি, সেই দৃঢ়চেতা মানুষ আমার সামনে যিনি আছে উনি চেনে। আমি তো আশা করেছিলাম ঝোড়ো গতিতে কেটে ফেলে দিবে এগুলা, কই তা তো কিছু দেখছি না। আমার কাছে তো নতুন নতুন মনে হচ্ছে। বাইনাও আমি তো মনে করেছিলাম উনি হয়তো এই যে আকাম কুকাম, চাঁদাবাজ হোক, দখলদারি হোক, যেগুলো হয়েছে সবগুলা লিস্ট হয়তো আপনাদের হেড অফিসে চলে আসবে যে এই এই এগুলা বাদ। কই তেমন তো দেখছি না। যেটা ক্রাইম করে বলেন, গতকাল আমির খসরু মাহমুদ উনি একটা কথা বলেছেন, 5,000 বৈষয়িক করেছি, দরকার আরো 5,000 করব। আপনার যে প্রচেষ্টাটা আপনি শুধু দেখেন। আপনি তো আমি বারবার বলতেছি, আমার বাংলা একটা দেশের সার্বভৌমের যে আমার যে প্রতীক মেরুদণ্ডটা কি সেনাবাহিনী। আপনারা দেখেন এই সেনা প্রধান জেনারেল আজিজ, সে এই মার্কা মানে 3টা যে একটা মানে কি মার্কা ইলেকশন, সেটা তো আপনারা যা জানি, ওই ইলেকশনের পর বলছে বিগত 50 বছরে এই ধরনের কি ইলেকশন উনি দেখেন নাই।
ব্যানার্জির র্যাবের চিফ ছিলেন পৃথিবীর ভিতরে 50 বছরই বলছেন নাই বাংলাদেশের ভিতরে। আচ্ছা, এই র্যাবের যে দুর্নীতির মানে মহা দানব যিনি ব্যানার্জির, সে কি বলতো যে মানে যারা টেরোরিস্ট বা যাদেরকে মানে তার মুখের কথায় আর কি সোকল অপরাধী সমাজের রাষ্ট্রের 7 হাত পানির ভিতর থেকে নিয়ে আসবো, এইসব আস্ফালন যেই ব্যক্তিরা করেছে, হারুন হাবিব, তারা যা করেছে আপনি বলেন তো। এই যে আমাদের এখন ফোকাস ভাই বললেন কি ধরনের নিকৃষ্ট আমরা স্লোগানের মধ্যে চলে গেছি, যারা আমরা আন্দোলনে একসাথে ছিলাম। আপনারা দেখেন তারেক রহমানের বিরুদ্ধে যে স্লোগানটা দিল, আপনি বলেন তো তারেক রহমান কি ওই ধরনের একটা জঘন্য পাপের ওনার নলেজে থাকলে, ওটা মানুষ হিসাবে না, নেতৃত্বের দায় উনি কোনোদিন এই ধরনের নেবেন? ওইটা 1.5 দিন পর লুকিয়ে রেখে কোথায় সে ব্যানারটা পেল, কোথায় এই স্লোগানটা তৈরি হলো? প্রথম যে কাদাটা, প্রথম যে একটা অশ্রাব্য একটা গালি, এটা তারেক রহমানকে দেওয়া শুরু হয়েছে। পরবর্তী সবই নিন্দনীয়, কিন্তু আপনি দেখেন এটা কি আপনি মনে করেন না এটা প্ল্যান অনুযায়ী এটা কাজটা করেছে তারেক সাহেবকে বা বিএনপিকে মেলান করার জন্য? তো আপনি যেটা খারাপ, খারাপকে সবসময় খারাপ বলেন, সেটাই তো সবসময় আপনি খারাপ বলেন। এবং এখন জিল্লুর ভাই যেইভাবে স্লোগানটা, ভাই এটা মানে এখন কি হয়েছে, মানে ইউটিউবে একটা মজা পেয়ে গেছে, ওইটা দিয়ে দিয়ে ট্রোল করে করে যে দিচ্ছে আমি মনে হয় সেও একটা মজা পেয়ে গেছে। ভাই এই মজাটা দিয়ে কি করতেছো? আমার সমাজ, রাষ্ট্র, গণতন্ত্রকে তুমি নষ্ট করতেছো। এটা মানে এটা হওয়া উচিত না। দিন শেষে এটা হওয়া উচিত। শোনেন, দিন শেষে এইখানে আমি আগে বলে গিয়েছি, দিন শেষে দেশটা তো আমাদের। আমি একটা প্রস্তাবনা তুলেছিলাম এখানে, আমি বলেছিলাম এখনো ডক্টর ইউনূস অন্তত সব রাজনৈতিক দলকে ডেকে নির্বাচন করতে দিব কি দিব না সেটা অন্য ইস্যু, শুধু সামনের দিনে ডক্টর ইউনূস এই সরকার আর একটা সরকার, নির্বাচিত সরকারের কাছে বুঝিয়ে দিল। সেখানে দেশের অর্ধেক মানুষ যে সমস্ত দলকে সমর্থন করে তাদেরকে টোটাল সিস্টেমের বাইরে রাখলেন। আমরা তো আলোচনার ভিতরে রেখে ইলেকশন করতে পারি। কেমন যে দেখো তোমাদের এই অপরাধের জন্য এই সাজা, এই এতদিন তোমাদের সাসপেন্ড করলাম। নেলসন ম্যান্ডেলা কয়েকবার সিরিজ অফ মিটিং করেছে, এমনকি তার নিজের দলের লোক বলছিল যে লিডার আপনার প্রতি এত অমানবিক আচরণ করা হয়েছে, আপনি এটা বলছেন, জাতিকে তো রক্ষা করতে হবে, জাতি তো গড়তে হবে। ঠিক তদ্রূপভাবে আমি ধরে নিলাম এখন সামনে আমি কি দেখছি, জামাত আর বিএনপি এর মধ্যে নেতৃত্ব সবাই এত আশা করছে যে তারেক রহমান অত্যন্ত প্রতিকূল অবস্থায় নেতৃত্ব দিয়ে এ পর্যন্ত এসছেন, সামনে হয়তো ভালো করবেন। ভালো নেতৃত্ব দিবেন, কিভাবে দিবেন? তাহলে তো তার কিছু তথ্য, সঠিক তথ্য তাকে নিতে হবে। তথ্য যদি সঠিক না হয় সিদ্ধান্ত সঠিক হবে না। আপনি বললেন যে ফর্মুলা, আমি ফর্মুলা বলি, এই 5 তারিখের পরে শেখ হাসিনা ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার পরে এই যারা আন্দোলন করেছে, আপনি সেই বিএনপি বলেন, এই যে নাগরিক পার্টি বলেন, জামাত বলেন, দুদককে এনবিআর এর দায়িত্ব দেন। এর আগে ব্যাংক, বাড়িঘর, কাপড় চোপড়, খাওয়ার দাওয়ার, লাইফস্টাইল কি ছিল আর এখন কি আছে, এই দুটা ভাগ করেন, করে বাকিগুলারে ঢুকায় দেন। আমি আগেও বলছিলাম ওয়েবসাইট করে দেন বিএনপির পক্ষ থেকে, যে তারেক রহমান আপনি বলে দেন কেউ জানবে না, শুধু আমার জন্য ওয়েবসাইট এটা, কে কে কোথায় জুলুম অত্যাচার করছে, কে কে আমার দলের আদর্শের বাইরে যাচ্ছে। আমাকে অনেকে বলছে যে মেজর সাহেব এ কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, এটা কি বেগম খালেদা জিয়ার দল? কি শুরু করেছে এরা? কেউ কাউরে মানবো না, কথায় কথায় পুলিশের গায়ে হাত তুলে ফেলতেছে। শুধু যে বিএনপি তা না, এই নতুন যে দল তারা করছে, এরা কারা? আইন শৃঙ্খলা যদি সবাই হাতে হাতে তুলে নেয় আর এরা যদি অভিমান করে বলে যে ঠিক আছে তোমরা যা পারো করো, আমরা কিছু করলাম না, তাহলে জাতির অবস্থাটা কি হবে? আমরা কি ধীরে ধীরে গৃহযুদ্ধে যাব, না এখন আয়রন হাতে এটাকে দমন করতে হবে? এই সে যে দলেরই হোক, আপনি যেটা বলেন আমি আপনাকে সাপোর্ট করি, যে আপনি যদি হন আপনারও সাজা হওয়া উচিত, আমি এটা স্ট্রংলি সাপোর্ট করি। এইভাবে তো দেশ চলতে পারে না। সো এখন আমি একজন সেনাবাহিনীর সদস্য, জিল্লুর ভাই প্লিজ, আমারও লাগে, আমার সেনা সদস্যদের লাগে কি মাঠে মহিষ তাড়াতে
গরু রাখতে আপনি সেনাবাহিনী পাঠিয়েছেন? এটাই কি সেনাবাহিনীর কাজ? সেনাবাহিনী দেখলে দৌড়াতে থাকবে, যেখানে দেখবে যে এটার চেহারা মনে হচ্ছে উচ্ছৃঙ্খল, এর চুল দেখলে মনে হচ্ছে এটা, এই পাঁচটা এক জায়গায় ভাই আপনাকে সম্মান রেখে সেনাবাহিনী আমাদের তো এটা আদর্শে মানি সবকিছুর সার্বভৌমত্বের প্রতীক। আপনি যেটা বললেন আমরা তো এটাই সেনাবাহিনীকে জানতাম, যে মানে অন্য ভাষায় আর বলতে চাই, খারাপ ভাষায় বলতে চাই না, সেনাবাহিনীর এই ড্রেসটা দেখার পরে মানুষের ভিতর যে ভিতরে একটা আতঙ্কিত একটা মনোভাব ছিল ওইটা নাই এখন। এটা কেন আপনি লুজ করলেন? এটা জাতির জন্য উপকৃত মানে উপকার করলেন, না এটা সর্বশেষ আমাদের যে আস্থার এবং বিশ্বাসের জায়গাটা ছিল ওটা ধ্বংস হয়ে গেছে? এটা নাই। ওই সেনাবাহিনী বাংলাদেশে নামার পর 16 মাস হইল। এটা কবে ধ্বংস হলো? এইটা এই যে এই গভর্নমেন্টের সেনাবাহিনীর কাছে আমরা এটা আশা করি না। আমরা অতীতে আমরা দেখেছি যখনই সেনাবাহিনী মাঠে নামছে যে বৈশিষ্ট্য, এইটা মানুষ বললাম তো আতঙ্কিত, সেনা আসতেছে, ফৌজিদের ভাই না, কিন্তু না না জাস্ট এ মিনিট, মেজর জিল্লুর কিন্তু একবার একটা ইঙ্গিত করেছেন যে সেনাবাহিনীকে মাঠে নামানো হয়েছে, কিন্তু সেনাবাহিনীকে সরকারের দিক থেকে হয়তো ইঙ্গিত দেওয়া হয়েছে তুমি নমনীয় থাকো, কাজ করতে দিচ্ছেন। এবং অনেকে বলেন যে সেনাবাহিনীর সঙ্গে সরকারের সংযুক্ত, তারা মুখে যাই বলুন না কেন আসলে খুব একটা সম্পর্কটা খুব ভালো নয়। তাহলে জিল্লুর ভাই বলি এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, ওরা আসছে তখন চলে যাবে, বাট সেনাবাহিনী তো সেনাবাহিনী থেকে যাবে। তাহলে আমি যদি মনে করি সরকার, আমি আপনাকে ডেকে আনলাম, আপনি কি এটা আমরা জানি, জাতি জানে আপনার কাছ থেকে কি জাতি আশা করে, আপনি যদি এইভাবে যদি কার্যক্ষম আপনি যদি না হন, ইউ সে সরি যে আমি পারবো না, কারণ সেনাবাহিনীর সেনাবাহিনীর আমি মনে করি। শোনেন বলি, আপনারা এটা আমি বললি বা ডক্টর ইউনূস বললে ওনারা কেন এইটার তকমাটা বা ওনার যে বাংলাদেশের সর্বশেষ আমার যে একটা যে মানে আমি আপনার ভুলটা ভেঙে দিই, এই নির্বাচন দিচ্ছে আর আপনারা যারা ক্ষমতা আশা করেন যে জনসমর্থন নিয়ে আমরা ক্ষমতায় যাব, আপনারা মনে করছেন এই বুঝি নির্বাচন হচ্ছে, এই বুঝি এগিয়ে গেলাম। হ্যাঁ, এক্সট্রিম একটা পর্যায়ে না যায়, হ্যাঁ মূলা ক্যারট অ্যান্ড স্টিক ফর্মুলা, এখন শুধু মূলার ফর্মুলা চলছে। আর এগুলা কারা করতে পারে? যারা অত্যন্ত শীতল মস্তিষ্কের হয়। জনাব রতন, আপনাকে বলি, আপনি যে সেনাবাহিনী দেখেছেন, আমি যা দেখেছি ওই একই জিনিস আছে। মোড়কটা খুলে দিলেই এই নির্বাচন যদি না দিতে পারেন, এরপরে কি কথাই না কাজে কাজে সেটা বলছি, নির্বাচন যদি না দিতে পারেন, ওনারা যখন বর্তমান যে অবস্থা, তখন আমরা আমি একটু বলি শোনেন, বর্তমান যে অবস্থা, যে যাই বলুক, আমি মনে করি না নির্বাচন দেওয়ার মতো খুব দ্রুত দেশের পরিস্থিতি আছে। নাই পুলিশ, নাই প্রশাসন। আপনি সেনাবাহিনী তার অপশনগুলো বলছি। সেনাবাহিনী তার মানে কি আপনি বলছেন ইলেকশন হবে না? হবে, কিভাবে হবে সেটা আসছি, শোনেন সেটা বলছে। সেনাবাহিনী ডিক্লেয়ার করেছে 60,000 মতো তারা ডিপ্লয় করতে পারে, ভালো কথা। সেনাবাহিনী কি, আমরা তো সব ডিউটি করে আসছি, আর আপনি তো গ্রাউন্ডে ইলেকশন করে আসছেন। সেনাবাহিনী কোনোদিন কোনো বুথে যায়, কোনো সেন্টারে যায়? একটা জায়গায় ক্যাম্প করে থাকবে, ক্রাইসিস হচ্ছে টেলিফোন পাবে, পুলিশ অথবা ইউনো কেউ বলবে, সাথে সাথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে যাবে। সেনাবাহিনী তো আনসার পুলিশের মতো আর ইউনোর মতো ভাড়া দেওয়ার কাজ না। সেই সেনাবাহিনীর পরে আশা করে নির্বাচন দিচ্ছেন কিভাবে? আমার তো মনে হয় এটা নির্বাচন দেওয়ার কথা না। আমি আগে বলেছি, ইমিডিয়েটলি 50,000 পুলিশ বিভিন্ন ডিস্ট্রিক্টে নিয়োগ দেন, বলেন কালকে আসো। মেজর আপনার কাছে প্রশ্ন, যে আপনি তো 50 বলছেন, আমরা শুনছি যে 1 লক্ষ পুলিশ নিয়োগ দেওয়া হবে। এখন এই যে নিয়োগটা হবে, এই নিয়োগটা ফেয়ার হবে কিনা? হ্যাঁ, ফেয়ার। এই নিয়োগ টাকার বিনিময়ে এই নিয়োগ কারো প্রভাবে হবে না যে, এবং সেই নিয়োগের পরে যে নির্বাচন হবে, সেই নির্বাচনও যে ম্যানিপুলেটেড নির্বাচন হবে না, তার কি গ্যারান্টি? সেই গ্যারান্টি তো আমি দিচ্ছি না। আমি বলছি যে পুলিশ আপনি ইমিডিয়েটলি, আমরা যেগুলোকে ক্যাডার বলি, আপনি যদি বিশেষ লক্ষ্য নিয়ে এক ধরনের নির্বাচন করবার জন্য পুলিশে নিয়োগ দেন, সেটা কি হবে? সেটা তাদেরকে দিতে হবে। আর তা না হলে আপনি যেটা বলছেন, একটা সময় আপনারাই বলবেন। আমি জাস্ট একটা জিজ্ঞেস করি, পুলিশের নিয়োগ যেটা এখন প্ল্যান করা হচ্ছে, এই নিয়োগটা সেনাবাহিনীর
দায়িত্বে দিয়ে নিয়োগ প্রক্রিয়াটা এটা নিলে দিলে কেমন হয়? রাজনীতিবিদরা পছন্দ করবে না, যে সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগানে নামবে, কারণ তাদের তো মাল টানা বন্ধ হয়ে যাবে। আমি জাস্ট ফেয়ার একটা, হ্যাঁ, যেমন বর্তমান রিক্রুটমেন্টের জন্য। আমার যে স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনাকে আমি চিনি, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, উনার এখনো পাঠায় গেলে ওই যে সেয়া ওই সেই সুটকেস আছে, চামড়া উঠে গেছে, এই জায়গাতে বাসা চেঞ্জ করে, তাই যে দেখেন ওই এক জামা পরে হাঁটতেছে। উনি আমার ব্রিগেড কমান্ডার ছিল, আমি চিনি, অত্যন্ত সৎ মানুষ, সরল মানুষ। কিন্তু তাতে তো আমাদেরকে কিন্তু যায় না, উনি পারফরম্যান্স তো একা দেখতে করতে হবে। পারবে। আপনার সততা দিয়া জাতির কাজ কি হচ্ছে হবে? না কেন? কি কাজ হবে? উনি 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 Performance-টা সব কি? সেন্টারে যাবে না, উনি বলবে যে সব এসপিদের বলবে কালকে যারা আসছে এখানে, ওইখানে যে দেখা যাবে যে আমার জিল্লুর ভাই, আমি আপনাকে ইন্টারাপ্ট করব প্লিজ। করেন আপনি, কারণ আমার হাতে বেশি সময় নাই। একেবারে বলি, আমরা তত্ত্বাবধায়ক আমরা 3টা দেখেছি না, 3 মাসের জন্য আসছিল। ওই 3 মাসে একটা আতঙ্কিত একটা মূর্তিতে ছিল প্রশাসনকে, সেটা পুলিশ, আর্মি, সিভিল প্রশাসন। আপনি বলেন 1 বছর পার হলো, সত্যিকার অর্থ বলি, ওই আপনারাই তো মানে বলেন এনজিও মার্কা, হিজরা মার্কা কথাবার্তা, 2-3 জন ইফেক্টিভলি কথা বলা ছাড়া এই উপদেষ্টাদের মধ্যে শ্রদ্ধা রেখে বলতেছি, রাজনৈতিকভাবে এই রাজনীতিবিদদেরকে নিয়ে হ্যান্ডেলিং করে তাদেরকে স্বাস্থ্যকর নরম গরমের মধ্যে তাদেরকে মোটিভেটেড করা, আদর দেওয়া, তারপর শাসন করার মতো ক্যাপাসিটি আমার মনে হয় সরকারের নেই। ওইখানে আমি সন্দেহ প্রকাশ করি যে 3 মাসের একটা যে ধরনের আমরা প্রশাসন দেখছি, মনে হয় যে চেয়ার ঠেলে ওই 3 মাসের প্রশাসন সবাই আমরা ভয় পাইছি। বিশ্বাস করেন এই 1 বছরের সরকারকে ভয় পাই না। এইখানে আমার একটা আশঙ্কা, তারা জানে নির্বাচনটা করতে দিয়ে, নির্বাচন ছাড়া কোনো বিকল্প আছে সেটা কিন্তু নাই আমাদের। বিকল্প নাই, কিন্তু কিভাবে এটাকে কি হবে শোনেন, সুষ্ঠু এবং ক্রেডিবল মানুষের কাছে আস্থা। আপনি বললেন রাজনীতি দল ডাকে না, ডাকে। যখন আপনার চেয়ার কাত হয়ে যায়, ঠেলে দেখে যে অসুবিধা, তখন সবাই ডাকে আসো। হ্যাঁ, আপনারা সবাই উপস্থিত হলে আমি আশ্বস্ত হই, আমরা এক আছি, আমরা সামনে এগিয়ে যেতে পারি। আর উনি তো কথার জাদুকর, সুন্দর সুন্দর কথা বলেন। আমরা একেবারে শেষের দিকে, জাস্ট শেষ 2 মিনিট আপনার জন্য, এবং তারপর আমি শেষ করবার জন্য আপনার যেটুকু সময় দরকার। নির্বাচনের কোনো আছে, উনি যখন বলবে যে অবস্থায় দিতে পারছেন, আপনারাও দেখবেন যে আইন শৃঙ্খলার এত অবনতি কি, তাহলে জরুরি অবস্থা, জরুরি অবস্থা কি, তখন দেখবেন সেনাবাহিনী তাদের একটা ভূমিকা রাখবে। শুধু আমি বলি, ইন্দিরা গান্ধী মারা গেল 82 না 84 সালে, 82 সালে সম্ভবত, কোন রকমে ম্যানেজ করতে পারছিল না তাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, সেনাবাহিনী ডাকছে, অ্যানাউন্স করা হয়েছে, সেনাবাহিনী নেমে গেছে, 3 ঘন্টার মধ্যে ভারত ঠান্ডা করে ফেলে দিছিল, মানুষে মানুষে হানাহানি, খুনোখুনি, দাঙ্গা শুরু হয়ে গেছিল। সেনাবাহিনী একাই যা করার জানে, একই ট্রেনিং, বরং আমাদের সেনাবাহিনী ট্রেনিং আরো বেশি আছে। নাই কোনটা? অতীত সরকার আমাদের কিছু মিসইউজ করেছে, বড় লেভেলের কিছু অফিসার, নিচের লেভেলে যা আছে এখনো খাঁটি সোনা, খাঁটি সোনা, কোনো ভেজাল নাই। এই আন্দোলন এখন একজন জেনারেল যদি বলে আমি এই করতে চাই, 2 জন জেনারেল যদি বলে আমি এই করতে চাই, নো, হি ক্যান নট। কারণ আমাদের বিভিন্ন লেয়ার আছে, বিভিন্ন লেয়ার আছে, দেশপ্রেমিক সেনাবাহিনী আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাচ্ছি, আপনি বলছেন যে জরুরি অবস্থা, জরুরি অবস্থা আমি বলছি না, the situation and সেনাবাহিনীর সামনে চলে আসবে, circumstantial evidence আমরা বলি, যে আমরা যখন তদন্ত আদালত করি, পারিপার্শ্বিক অবস্থা, ঘটনা প্রবাহ এবং প্রত্যক্ষ সাক্ষীদের সাক্ষ্য প্রমাণাদি সবকিছু ইহাই প্রতিমান করে এই সরকার যখন নিয়ন্ত্রণ করতে পারবে না, তখন বলবে যে জরুরি অবস্থা, সেনাবাহিনী ডাকতে হচ্ছে একটু বিশেষ আরো সুযোগ সুবিধা, আইনি ক্ষমতা দিয়ে। এই ছাড়া আর কি সামনে আপনি দেখছেন? না, তাতে কি দাঁড়াবে? নির্বাচনের কি হবে? মানে নির্বাচন তাহলে কি এত তাড়াতাড়ি হবে? এত তাড়াতাড়ি হবে? জরুরি অবস্থা দিলে নির্বাচন তাড়াতাড়ি হবে, এটা কি করে ভাবেন? তখন তো যারা এখন ওই পথে ইয়ে করছে, মপ ফুল স্টপ, আঙ্গুলের দিয়ে খেয়াল করছেন, তখন ওই যে পুরানো ঢাকায় গাছে গাছে কিছু পুরানো বানর আছে, পাছাটা কি লাল দেখেছেন? সেনাবাহিনী যখন ওই মুড নিয়ে নামবে, শালার একটাও খুঁজে পাবেন না, সাদাবাজ রাজনীতি শিখাই দিবে,
কালকে ছেলে মুখ চাপলে দুধ বেরোয়, এখানে সিনিয়র নেতৃবৃন্দের সম্পর্কে আজে বাজে কথা বলে। আমি এই জন্য বলি এখনো হাল ধরার দুটা জায়গা, জামাত ইসলামী আর আমাদের বিএনপি শীর্ষ পর্যায়ে তাদেরকে বাছাই করতে হবে, ভেজাল সব গ্যাংগ্রেন কেটে ফেলতে হবে, কেটে ফেলতে হবে, সার্জারি করতে হবে। আমি তারেক রহমানকে এখান থেকে বলবো, আপনি বলেছেন যে আপনি ভালো করে জানেন আমি কি বলতে চাইছি। তারেক রহমান বুঝে নেন, অ্যাকশন নেন। খসরু ভাই বলছে ৫,০০০ কেন, প্রয়োজনে ৫০,০০০ বাদ দিয়ে দেন, ভেজাল জিনিস বাদ দিয়ে দেন। এখানে তো ডিসিপ্লিনটা রাখতে হবে না মেজর জিল্লুর ভাই। আমরা আপনি যেটা বলেন জরুরি আইন, এটার সাথে তো আমি ব্যক্তিগতভাবে আমি পরিচয় নাই। এই ডক্টর ইউনূস উনি বলেছেন জুনের মধ্যে ওনার লাস্ট ডেট। আজকেও কিন্তু ওনার প্রেস সচিব বলেছে একদিন থাকবে না, একদিন বেশি থাকবে, এটা আমি বিশ্বাসী। জুনের পরে একদিন থাকবে, একদিন থাকবে 30 জুনের পরে। আমার তো মনে হচ্ছে এখন অনেকে বলছে হ্যাঁ উনি থাকবে না। আপনি যেটা বলেন এটাকে আমি কখনোই সাপোর্ট করতে পারবো না, কারণ আমার দিন শেষে এই বাংলাদেশ চালাবার জন্য একটা নির্বাচন দরকার। নির্বাচনের কোনো বিকল্প নেই, এবং নির্বাচিত সরকার ছাড়া। আপনাকে একটু ধরাই দিই স্ববিরোধী কথা। আপনি বলছেন যে ডক্টর ইউনূস যে ডেট দিছে একদিন এদিক ওদিক হবে না, প্রেস সচিব বলেছে। আবার আপনার দলের কোনো এক নেতা বলেছে ডিসেম্বরে যদি নির্বাচন হয় ম্যাডাম প্রার্থী হতে পারে। তাহলে কথা কারটা বিশ্বাস করব? না, এটা আমি বলি, যিনি বলেছেন ডিসেম্বর হলে ম্যাডাম প্রার্থী হবেন, উনি কি আমার দলের মুখপাত্র? যদি আজকে এটা ডক্টর আমার জাহিদ ভাই কথা বলতেন, তারেক রহমান বলতেন, মহাসচিব বলতেন, সালাউদ্দিন ভাই, রিজভী ভাই, যারা মুখপাত্র এবং ম্যাডামের স্বাস্থ্য সম্পর্কে যারা জানেন, এটা স্ট্যান্ডিং কমিটির একটা মিটিংয়ের ডিসিশন। আমি এখানে কথা বললাম, আপনি বললেন তারেক রহমানের সাথে আমার ভালো জানাশোনা উঠে বসে। আমি যদি এখানে একটা কথা বলি তারেক রহমান আসার সময় আমি এই কথাটা বলছে, এটা ফেক। আমার দায়িত্বশীল হওয়া উচিত, আমার এমন কোনো কথা বলা উচিত না যেটাতে আরে খালেদা জিয়ার প্রতি আবেগ তো সারা বাংলাদেশের বিএনপি যারা আমরা সবার নেত্রী, আবার বাংলাদেশে নেত্রী কোনোদিন ফেল করেনি। ওনার 100% ওনার রেকর্ড জয়লাভ করার নেত্রী বাংলাদেশে ইলেকশন করবে, এটা আমাদের দোয়া প্রত্যাশা। আল্লাহর কাছে আমরা এই দোয়াটা আমরা করি, কিন্তু এই কথাটা কোনো দায়িত্বশীলতার কথা না। ডিসেম্বর হলে ওনাকে কি বলেছে, যে কথাটা বলেছে জাতীয়, উনি যে এই কথাটা বললো, ওনাকে ওনার অথরিটিটা কোথায়? এখন সর্বশেষ আপনি যা বলেছেন, দেশে একটা নির্বাচন দরকার। নির্বাচন কিভাবে সুষ্ঠু হবে সেই জন্য সব এই যে নির্বাচন কমিশন যেটা 6টা হলো, এখন যে আঙ্গিকে বসে জুলাই প্রক্লেমেশন বলে আদার যত কিছু বলেছে, দিন শেষে কিন্তু নির্বাচনের জন্য। তবে আমাদের সর্বশেষ আমি একটা কথা বলি, আমাদের দেশে কবে সেই শাসক হবে, আমি বলে নেই, আমার লাস্ট আমারটা কবিতার উদ্ধৃতি বলতো, আমাদের দেশে কবে সেই শাসক হবে, কথায় না ভয় পেয়ে কাজে ভয় পাবে। আমরা দেখতে চাই এই দেশকে, গণতন্ত্রকে এবং সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য একটা প্রশাসন যারা জাতিকে ভালোবাসে, যারা দেশকে ভালোবাসে। এই উপহারটা আমরা নাগরিক হিসাবে তাদের থেকে আমরা এই উপহারটা করলাম। আমি বলছি না আপনারা নেতারা তো কাব্যিকভাবে উপস্থাপন করেন। শেষ প্রান্তে আমরা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্ব আপনারা দেখতে পারেন। মেজর জিল্লুর রহমান এবং মিস্টার কামরুজ্জামান রতন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কেউ পরিস্থিতি কিছুটা মেনে নিতে চাইছেন, কেউ পরিস্থিতিকে একেবারেই মানতে পারছেন না, কিন্তু মূল কথা হচ্ছে যে অবস্থার মধ্যে দিয়ে দেশ চলছে, এভাবে একটা দেশ চলতে পারে না। দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ সবটাই বিপদগ্রস্ত এবং গণতন্ত্র প্রায় অধরা এখন বাংলাদেশে। সেই জন্যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ অত্যন্ত জরুরি, এবং তার জন্য একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক অনুষ্ঠানের কোনো বিকল্প নেই। এবং নির্বাচন যত দ্রুত হবে দেশের জন্য তত কল্যাণকর। এবং নির্বাচন, বাংলাদেশের ইতিহাস বলে নির্বাচন করতে 3 মাসের বেশি সময় লাগবার কথা নয়। এবং 78 দিনেও বাংলাদেশের নির্বাচন হয়েছে আমরা জানি, 1991 সালের নির্বাচন। কাজে নির্বাচন যত দ্রুত হয় তত মঙ্গলজনক। বাকি যেগুলো হচ্ছে সেগুলো আসলে ক্ষমতাকে প্রলম্বিত করবার বা দীর্ঘায়িত করবার একটা প্রয়াস, এবং আমাদের রাজনীতিবিদরা অনেক সময় বুঝে না বুঝে সেই ফাঁদের মধ্যেও পা দিচ্ছেন, এবং যেটা আসলে দেশের জন্য এবং রাজনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।